সুপ্রভাত। আজকে 26শে জুলাই 2024, এখন বাজে সকাল ঠিক 9:30। আমরা রয়েছি উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুরের রাজধানী শহর ইম্ফলে। আজকে আমরা ইম্ফল থেকে এখন যাচ্ছি ময়রাংয়ে। ময়রাং এখান থেকে 45 কিলোমিটার, সময় লাগবে ঘন্টাখানেক। ময়রাংয়ে প্রথমে আমরা যাব লোকটাট লেক, তারপরে ওখানে একটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক রয়েছে, কেবুল লামজাং ন্যাশনাল পার্ক, সেটাও দেখব। সেই সঙ্গে আইএনএর অফিস, আইএনএর মিউজিয়াম, সেগুলোও দেখব। আর এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। গতকালের মতো আজকেও আকাশ মেঘলা। পৃথ্বীজিৎ পেছনে রয়েছে। আমরা সকালে দারুণ সুন্দর ব্রেকফাস্ট করেছি। সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা নতুন ভ্রমণের গল্পে। আপনারা জানেন আমরা ইম্ফলে আছি। আজকে আমরা আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। আমি আগের পর্বে আমাদের গাড়ি ভাড়া সম্পর্কে বলেছিলাম, আমরা পার ডে হিসেবে এই গাড়িটা ভাড়া নিয়েছি। আমাদের পার ডে পড়ছে 3,500 টাকা। কিন্তু যদি আপনারা শুধু ময়রাংয়ে ডে ট্রিপ করতে চান, এই ন্যাশনাল পার্ক আর লোকটাট লেক করে ফেরত আসতে চান, তাহলে ভাড়া পরে হচ্ছে ছোটো গাড়ি 4,000 টাকা আর বড় গাড়ি হলে 5,000 টাকা। এই রাস্তায় যাবার পথে একটা ওয়াটারফলসও পড়বে, তার নাম হচ্ছে সাধু চিরু ওয়াটারফলস। আপনাদের মধ্যে অনেকেই যারা অতীতে এখানে এসেছেন মণিপুরে, তারা সাধু চিরু দেখেছেন। কিন্তু এখন আমরা সাধু চিরুতে যেতে পারবো না। তার মূল কারণ হচ্ছে, যেখানে সাধু চিরু ওয়াটারফলস, সেই জায়গাটা কুকি অধ্যুষিত। আপনারা সবাই জানেন যে গত প্রায় 1.25 বছর ধরে মণিপুরে একটা ঝামেলা চলছে, একটা সমস্যা চলছে। সেই জন্য আমরা এখন ওই সাধু চিরু ওয়াটারফলসে যেতে পারবো না। এই সমস্যাটা সম্পর্কে আপনারা সবাই বিশদে জানেন, বিভিন্ন পত্রপত্রিকায় এবং ইন্টারনেটের মাধ্যমে আপনারা জেনেছেন যে সমস্যাটা কি, কেন হচ্ছে। তো এই যে জায়গা ইম্ফল, এই জায়গাটা মূলত মেইথিদের বাস। মেইথি মানে আমাদের ড্রাইভার যেমনি, ও মেইথি। এই জায়গায় সবাই প্রায় মেইথি। আবার যেগুলো চারিদিকের পাহাড় এই ইম্ফলের, সেই জায়গায় বাস মূলত দুই জনজাতির, কুকি এবং নাগা। তো সমস্যাটা কুকিদের সঙ্গে মেইথিদের। এইখানে মানে সমস্যা শুরু হওয়ার আগে এই ইম্ফল এলাকায় প্লেন ল্যান্ডে, যেখানে মেইথিদের আধিপত্য বা মেইথিদের জনসংখ্যা বেশি, সেখানে যে কুকিরা ছিল তারা এখন এখান থেকে চলে গিয়েছে তাদের জায়গায়। আবার ওই পাহাড়ি অঞ্চলে যেখানে কুকিদের আধিপত্য বা বাস বেশি, সংখ্যায় বেশি, সেখানে যে মেইথিরা ছিল তারা ওখান থেকে এখানে চলে এসেছে এবং বিভিন্ন রিফিউজি ক্যাম্পে রয়েছে, যেটা আমি ওর থেকে জানলাম। তো এখন এই সমস্যাটা হওয়ার জন্য মেইথিরা কুকিদের এলাকায় যেতে পারছে না, আবার কুকিরাও মেইথিদের এলাকায় আসতে পারছে না। তো সাধু চিরু ওয়াটারফলস যেমনি, কুকি এলাকায় আমরা যেতে পারবো না। এরকম অনেক জায়গা রয়েছে এখানে, দারুণ সুন্দর সুন্দর জায়গা, যেগুলো কুকি এলাকায় পড়ে, সেগুলো আপাতত যাওয়া যাবে না। কিন্তু আমরা যে জায়গাগুলোতে ঘুরছি, ইম্ফল টাউন বা আজকে ময়রাং যাচ্ছি, এই সব জায়গাগুলো নিরাপদ। এইসব জায়গাগুলো আপনারা এলে অবশ্যই বেড়াতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। আর যে জায়গাগুলো কুকিদের আর যে জায়গাগুলো মেইথিদের, এই দু জায়গার মাঝে বর্ডার করে দেওয়া হয়েছে, সেখানে পুলিশ পোস্টিং রয়েছে। এপাশ থেকে ওপাশে কাউকে যেতে দেওয়া হয় না, টুরিস্টদের তো একেবারেই না, এবং ওপাশ থেকেও এপাশে আসতে দেওয়া হয় না, ঝামেলা এড়ানোর জন্য। তো এই হচ্ছে গ্রাউন্ড রিয়ালিটি, একদম হাতে গরম খবর। আপনারা যদি মণিপুর বেড়াতে আসতে চান, অবশ্যই আসতে পারেন, কোনো সমস্যা নেই। এই জায়গাগুলোতে যেগুলোতে আমরা বেড়াচ্ছি, 2 রাত 3 দিন বা 3 রাত 4 দিনের মণিপুর সফর অবশ্যই এখন করা যেতে পারে, কোনো সমস্যা হবে না, যদি শুধু ইম্ফল এবং ময়রাং এই জায়গাগুলো আপনারা বেড়ান। এই দেখুন, এখানে রাস্তার পাশে প্রচুর আনারস বিক্রি করছে, গন্ধে পুরো মম করছে, আনারসের গন্ধে। ইয়ে ব্যাম্বু শুট, হ্যাঁ, ফ্রেশ ব্যাম্বু শুট। এই দেখুন, এটা পাইনাপেলের বিয়ার। কিতনে কা হ্যায় পুছো? ইয়ে 80। দেখা যাক টেস্ট করে। রাস্তার ওপাশে ওনার কাছে কাটা আনারস রয়েছে, আনারস কাটতে থাকুক, তার আগে এই বিয়ারটা, এটা টেস্ট করা যাক। চলো, খোলো খোলো খোলো। বেশ, গিভিং ইউ দ্য অনার। থ্যাংক ইউ। চিয়ার্স। দেখে ঢক ঢক করে খেয়ে ফেলছিস। বিয়ার তো ঢকঢক করেই খায়।
ওই হাড়িয়া বা তালি খেয়ে যেরকম লেগেছিল। মুখটা দেখুন একবার, টক টক আর কি ব্যাপারটা। বললাম না 80 টাকার বোতল সত্যানাশ, এটা খাওয়া যাবে না। হ্যাঁ, এটা অসম্ভব। সামনের দৃশ্যটা একবার দেখুন, আনারস তো খাবই, এত সবুজ, মন প্রাণ চোখ সব ভরে যাচ্ছে, বিশ্বাস করুন। অসাধারণ অনবদ্য একটা ল্যান্ডস্কেপ। যারা ল্যান্ডস্কেপের ছবি তোলেন না, তারা আসতে পারেন মণিপুরে। মাঝে বক উঠছে সাদা, দূরে কৃষকেরা কাজ করছেন খেতে, একড্রপে পাহাড়, সবুজ পাহাড়। ওই পাহাড়গুলোতে যেতে পারবো না আমরা, ওগুলো সব কুকি এলাকা, যাওয়া যাবে না। দেখা যাক খেয়ে এবার আনারস। পৃথিবীর কেমন? হ্যাঁ, আনারস ভালো, যাই হোক ভালো তো হবেই। এখানকার আনারস খুব টেস্টি হয়, ছোট ছোট আনারস। অনবদ্য। এখানে এলে আমাকে সুভাষিস বলে দিয়েছিল আনারসটা মিস করবে না। পাশেই লোকটাট লেক, ড্রোনারি দেখা যাবে, এখান থেকে বেশি দূরে নয়। আমরা প্রথমে যাচ্ছি কাইবুল লামজাও ন্যাশনাল পার্কে, ফেরার পথে লোকটাট লেক দেখব, আর আইএনএর যে অফিস রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর অফিসও রয়েছে এখানেই, সেটাও দেখব ফেরার পথে। কাইবুল লামজাও ন্যাশনাল পার্কে এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা করে পার হেড বড়দের জন্য, ছোটদের জন্য হচ্ছে 15 টাকা পার হেড। এটা ভারতীয়দের জন্য। আর বিদেশিদের জন্য 200 টাকা হচ্ছে বড়দের ক্ষেত্রে, 100 টাকা হচ্ছে ছোটদের ক্ষেত্রে। আর গাড়ির জন্য লাগবে হচ্ছে 100 টাকা পুরো গাড়ির জন্য, তাতে ড্রাইভার ইনক্লুডেড। গাড়ি নিয়েই যেতে হবে ভেতরে, কারণ এই গেট থেকে পার্কটা বেশ খানিকটা। আরও একটা কথা, আমাদের জন্য গাড়ির ক্ষেত্রে নিল 100 টাকা, কিন্তু যদি বিদেশি পর্যটকদের নিয়ে গাড়ি আসে সেক্ষেত্রে গাড়ির জন্য নেবে 500 টাকা, আপ টু 10 সিটার। টিকিটের বদলে আমাদের পার্ক থেকে এই বুকলেটটা দিল। এইখানে সাংগাই সম্পর্কে যাবতীয় তথ্য রয়েছে। স্টেট অ্যানিম্যাল অফ মণিপুর হচ্ছে সাংগাই, আপনারা নিশ্চয়ই জানেন। খুব সুন্দর সুন্দর ছবি রয়েছে, এই যে এটা হচ্ছে সাংগাইয়ের ছবি। এই সাংগাই হলো মণিপুরের সেই বিখ্যাত নাচুনে হরিণ বা ডান্সিং ডিয়ার। এই ন্যাশনাল পার্কেই এই নাচুনে হরিণদের দেখা যায়, আর মাত্র 250টির মতো অবশিষ্ট রয়েছে এখন এখানে। এখানে একটা সুন্দর ওয়াচ টাওয়ার রয়েছে, চারদিকটা ভালো দেখা যাবে। এই সুবিশাল যে গ্রাসল্যান্ড দেখতে পাচ্ছেন, তার পুরোটাই কিন্তু ফ্লোটিং, ভাসমান। মৃত উদ্ভিদ ডিকম্পোস্ট হয়ে তৈরি করেছে বায়োমাসের মোটা চাদর। তার উপরেই এই সুবিশাল ঘাস আর নানান উদ্ভিদের জঙ্গল, যেখানে চড়ে বেড়ায় সাংগাই, বুনো শুয়োর এবং ভারতীয় হক ডিয়ার। ওই যে ওখানে বোটিং চলছে, আমরাও যাব। এই যে জলাভূমি, এর মাঝে সরু খাল মতো রয়েছে, সেখানেই নৌকা চলে। এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স এই ন্যাশনাল পার্কে বোটিং করা। অবশ্য একটা বাজে ব্যাপারও দেখতে পাচ্ছি, ও পাশটায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর এখানেও হালকা বৃষ্টি পড়ছে। ও বলছে যে বৃষ্টি না পড়লে এখান দিয়ে এই হরিণগুলো হেঁটে হেঁটে যায়, দেখা যায় আর কি, সবসময় চলাচল করে আর কি। এই মুহূর্তে বৃষ্টি পড়ছে বলে বোধহয় ঝোপের মধ্যে লুকিয়ে আছে বা কিছু আর কি। সাংগাই হ্যাঁ, বৃষ্টি ভালোই শুরু হয়ে গিয়েছে,
মানে অপূর্ব লাগছে, চারদিকে বৃষ্টি হচ্ছে, সবুজ চারণভূমি, জলাভূমি। মানে যেটা ইচ্ছে করছে সেটা হচ্ছে এখানে যদি একটা মাদুর নিয়ে আসতাম, একটু হালকা খাবার দাবার থাকতো, সারাদিন একদম এখানে বসেই কাটানো যেত। সেরকমই একটা জায়গা, ঠিক একদম সেরকমই জায়গা। এখানে একজন গাইড রয়েছেন, উনি বোটিংয়ে নিয়ে যাবেন আমাদের। এই ন্যাশনাল পার্কে মূলত 3 ধরনের ওয়াইল্ড অ্যানিমেল রয়েছে। সাংগাই তো আছেই, মণিপুরের স্টেট অ্যানিমেল সাংগাই ডিয়ার, আর এটা আছে হক ডিয়ার, আর 3 নম্বর হচ্ছে ওয়াইল্ড বোর, জংলি শুয়োর। আর যেহেতু এখানে জংলি শুয়োরের সংখ্যাটা সবচেয়ে বেশি, জংলি শুয়োর ওমনিভোরাস, সাপও খায়, মানে মাংসাশীও এবং ঘাসও খায়, সবই খায়। তো সেই জন্য শুয়োর থাকার জন্য সাপের সংখ্যা এই ন্যাশনাল পার্কে কম। এখানে সাংগাইয়ের সংখ্যা হচ্ছে 251 আপাতত 2018 সালের গণনা অনুযায়ী। আরও একটা কথা, এই সাংগাই পুরোপুরি এক্সটিংক্ট হয়ে গিয়েছিল 1951 সালে। তার মূল কারণ ছিল দুটো। এখানে মণিপুরিরা প্রচুর পরিমাণে সাংগাই হত্যা করত দুটো অন্ধবিশ্বাসের জন্য। একটা হচ্ছে তখনকার দিনে মনে করা হতো যে যত বেশি সাংগাই হত্যা করবে সে তত বেশি বীর পুরুষ, সেই জন্য এখানকার পুরুষ মানুষেরা সাংগাই হত্যা করতে ভালোবাসত আর কি। আর 2 নম্বর কারণ ছিল হচ্ছে সন্তান না থাকলে সাংগাইয়ের মাংস খেলে সন্তান হবে, এই ধারণাটা, এই অন্ধবিশ্বাসটা ছিল এখানে স্থানীয়দের মধ্যে। সেই জন্য সাংগাই পুরোপুরি এক্সটিংক্ট হয়ে গিয়েছিল 1951 সাল নাগাদ। 1953 সালে 6টা সাংগাই পাওয়া যায়, একজন মানুষ এখানে স্থানীয় খুঁজে পেয়েছিলেন। তারপর সেই 6টা সাংগাইকে ব্রিডিং করিয়ে এখন সাকসেসফুলি সংরক্ষণ করে 251টা সাংগাই রয়েছে এই ন্যাশনাল পার্কে, অ্যাপ্রক্সিমেটলি 251। এই যে ন্যাশনাল পার্কের এই বিস্তীর্ণ ভূমি দেখে মনে হচ্ছে এই যে ভেজিটেশন, এই যে গাছপালা, ঘাস, এগুলো সব ভূমির ওপরে, মাটির ওপরে। আসলে কিন্তু তা নয়, পুরোটাই কিন্তু জলের ওপরে। এবং সেই জন্যই এই যে কেবুল লামজং ন্যাশনাল পার্ক পৃথিবীর একমাত্র फ्लोटिंग नेशनल पार्क। आपका नाम क्या है? मेरा नाम रतन कुमार। रतन कुमार। যেটা বললাম একটু আগে, এখানে যে মাটি বলে আমরা যেটাকে ভাবছি সেটা কিন্তু মাটি নয়, এটা ডেড আর ডিকম্পোজড এই গাছ থেকে তৈরি হওয়া বায়োমাস, ঠিক আছে? একে স্থানীয় ভাষায় বলে ফুমদি। তার উপরেই পুরো ভেজিটেশনটা, এই গাছপালা সব কিছু, এই ঘাস সব কিছু। যা বলছে রতন কুমার যে এখানে 10 ফুট 12 ফুট অবধি ঘাসের হাইট হয় এবং সেটা এখানে দেখাও যাচ্ছে। इसका नाम क्या है? নোরা খুদো লেক। এই যে ফুলটার নাম মণিপুরি ভাষায় যেটা বললো তার মানে হচ্ছে মেয়েদের গিফট করার জন্য ফুল। তো যারা প্রেম করতো তারা আগে এই ফুলটা গিফট করতো, সেই জন্য এরকম নাম। আর এখন আপনারা জানেন যে মণিপুরের স্টেট ফ্লাওয়ার হচ্ছে শিরয় লিলি। শিরয় লিলি কিন্তু মণিপুরের একটা বিশেষ জায়গায় হয়, সেখানে এখন আমরা যেতে পারবো না। আমার খুব ইচ্ছে ছিল শিরয় লিলি দেখার, কিন্তু সেখানে এখন যাওয়া যাবে না। ওই একই সমস্যা, কুকি অধ্যুষিত জায়গার মধ্যে দিয়ে যেতে হবে, তো সেখানে যাওয়া সম্ভব নয়। শিরয় লিলি তাই দেখতেও পারবো না, দেখাতেও পারবো না। এই শিরয় লিলির অদ্ভুত ব্যাপার আছে, ওই জায়গা ছাড়া আর কোথাও হয় না সারা পৃথিবীতে। এই দেখুন এখানে বোঝা যাচ্ছে যে এটা फ्लोटिंग। ये बायोमास को आप क्या बोलते हो बताया? अपनी भाषा में फुमदी। फुमदी। हाँ चप्पल तो এই ফ্লোটিং বায়োমাসের ওপর দিয়ে যখন সাংগাই হরিণ চলে তখন এরকমই দুলুনি হয়। দূর থেকে দেখে মনে হয় সাংগাই হরিণ নাচছে, সেই জন্যই সাংগাইকে নাচুনে হরিণ বা ডান্সিং ডিয়ার বলা হয়। ভালো, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। হ্যাঁ, দারুণ এক্সপিরিয়েন্স। আমিও নামবো দাঁড়া। অনেক ইন্টারেস্টিং তথ্য জানতে পারছি আমাদের রতন কুমারের থেকে, দারুণ দারুণ সব তথ্য। এই ওয়েভটা ক্রিয়েট কর, এই যে দেখুন, ওই যে এবার বুঝতে পারবেন ভালো। পা কিন্তু ঢুকছে না, তাই না? একটু এদিকে এগিয়ে আয়। না, ভিজছে, অল্প অল্প ভিজছে, কিন্তু ডুবছে না, মানে না ডুববে না। হ্যাঁ, এতটাই ঘন, এতটাই শক্ত, ডুববে না, এইটুকুই আর কি। ব্যাপক, কিন্তু বোঝাই যাচ্ছে যে পুরোটা ফ্লোটিং। স্নেক তো নেই না? सर है पर बहुत कम है, मेरे पे तो थोड़ा जो कभी कभी निकलता है। जोक है। हाँ जो तो है, कम कम हो দারুণ দারুণ, সেই রকম মজা লাগছে। অনবদ্য একটা এক্সপিরিয়েন্স হলো সত্যি। আমরা যখন ইনলে গেছিলাম
তখনও এই ধরনের আমরা দেখেছিলাম যে না এই রকম ওনার ফ্লোটিং ক্ষেতই বাড়ি মানে ক্ষেত করছে আর কি, চাষ করছে, তার মানে এরকম জায়গার উপরেই সেটা সম্ভব। নিশ্চয়ই সেটাও ফ্লোটিং ছিল, কিন্তু সেখানে তো আমাদের কেউ বলেনি যে নামা যায় বা নামা তো অবশ্যই হ্যাঁ আমরা যারা করছি। ন্যাশনাল পার্ক একটা ফ্লোটিং এরকম ওই একই কনসেপ্ট, ইনলেতে যে ফ্লোটিং ইয়েটা ছিল কনসেপ্টগুলো ছিল একই এরকম বায়োমাসের ওপরেই ছিল, সেই বায়োমাসের ওপরেই। রতন যেটা বলছে পুরোনো দিনে এই বায়োমাসের ওপরেই খেতিবাড়ি হতো, এখন ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার করার পরে সেটা বন্ধ হয়ে গেছে। যখন এখানে চাষবাস হতো সেটা বিনা ফার্টিলাইজারে বিনা কীটনাশকে হতো। এই দেখুন এখানে স্কেল করা আছে, জল কতটা ওঠে, कितना तक गया था पानी यहाँ? अच्छा 767.70। ओ यहाँ तक आ गया था। उसी समय पे मणिपुर में फ्लड हुआ। अच्छा, और हम लोग का जो बोर्ड कौन सा साल बताया आपने? 2017। ওকে, রতন কুমারের কাছে অনেক ইন্টারেস্টিং তথ্য পাচ্ছি, সেটা তো বললামই আপনাদের। আরও একটা দারুণ তথ্য সেটা শেয়ার করতে চাইবো, যে এখানকার কালচার অনুযায়ী মানে मैथी কালচার অনুযায়ী আগেকার দিনে কিভাবে একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করতো। वो क्या है कि हम लोग मैथई कम्युनिटी में तो कोई भी लड़की उसके राइट साइड के कान के ऊपर कोई भी फूल रखने वाला जो लड़की हो तो उसका कहना है कि वो शादी कर चुका है, और शादी ना होने से भी उसका पति मानने वाला हो गया है, एंगेजमेंट है ऐसा कह रहा था, लाइन मत मारो ऐसा सिग्नल दे रहा था। और जो लड़की उसके लेफ्ट साइड के कान के ऊपर कोई भी फूल रखने वाला जो लड़की हो उसका कहना है कि वो सिंगल है, लाइन मार सकता है, ऐसा ग्रीन सिग्नल दे रहा था। और हम लोग का प्रपोज करने का जो स्टाइल भी ओल्डन टाइम पे अलग था, आपस में लड़का और लड़की के बीच में कोई बातचीत नहीं हुआ ओल्डन टाइम पे, सिर्फ बॉडी लैंग्वेज से ही उसका प्रपोज करने का और जवाब देने का मौका हुआ। वो क्या है कि चाहने वाला लड़का की तरफ से चाहने वाला लड़की पे कोई भी फूल लेके देगा बिना बोले, और जो लेने वाला लड़की भी बिना बोले वो लेगा, और लेने के बाद उसकी राइट साइड के कान के ऊपर उसने फूल रख दिया, उसका मतलब उसी लड़का का प्रपोजल उस लड़की ने हाँ कह रहा है, ऐसा उसका जवाब दे रहा है। और जो लेने वाला लड़की ने अपने राइट साइड के कान के ऊपर रखने के बजाय उसने अपने लेफ्ट साइड के कान के ऊपर में वो फूल को रख दिया, उसका मतलब हाँ भी नहीं है ना भी नहीं है, अंदर कंसिडरेशन में जो उसी लड़का का प्रपोजल को हैंग करके रखा है। और जो लेने वाला फूल लेने वाला लड़की ने ही दोनों कान पे रखने के वजह लेके इस तरफ फेंक दिया, उसका मतलब दोबारा कोई उम्मीद नहीं, ऐसा उसका जवाब था। এখন প্রশ্ন হচ্ছে পৃথ্বীজিৎ ফুল নিয়ে কাকে দেবে আর সে কোন কানে গুজবে, হ্যাঁ এটা আমরা দেখবো কিনা সেই ব্যাপারে আমরা উৎসাহিত, তাই তো পৃথ্বীজিৎ? হ্যাঁ মানে এবার তুই ফুল নিয়ে কাকে দিবি আর সে কোন কানে গুজবে? ফুল দিয়ে মাঝে মাঝে কান চুলকাতে ভালোই লাগে, ফুলের গাঁটি দিয়ে, ব্যাপারটা মন্দ না। যাই হোক, দারুণ মানুষ এই রতন কুমার। যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেন বা যারা বার্ড ওয়াচার তাদেরকে রেকমেন্ড করবো যে আপনারা এই জায়গাটা আসুন, एक्सप्लोर करूँ। प्रचुर पक्षी आछे, पक्षी भी तो बहुत है। हाँ बहुत सारा है यहाँ पे, बहुत सारा जो चिड़ियों के बीच में रियर वाला चिड़िया भी मिल रहा है, उनमें से ब्लैक ब्रेस्टेड पैरट बिल, येलो बंटिंग, बर्मी स्ट्राइप, व्हाइट ब्रो, लाफिंग थ्रश, ईस्टर्न ग्रास ओल, ये जो दुनिया के लिए रियर वाला चिड़िया है वो यहाँ पे मिलता है। ओके, उन चिड़ियों को देखने के लिए सभी लोग यहाँ पे आ सकते हैं। हाँ, আমিও ইনভিটেশন দিচ্ছি আপনাদের, আমিও রেকমেন্ড করছি আসুন এখানে, খুব সুন্দর লাগবে এই জায়গাটা, এত সুন্দর ফ্লোটিং ন্যাশনাল পার্ক রয়েছে এবং সবুজ প্রকৃতি, আর এই মানুষটা অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ রতনজি। আচ্ছা, আমাদের এই গাড়িটা আমরা যে ভাড়া করেছি এটা কিন্তু এসি সহ, কিন্তু বিশ্বাস করুন সকাল থেকে একবারের জন্য এসি চালানোর প্রয়োজনীয়তা অনুভব হয়নি। এখন টেম্পারেচার কত হবে? 26-27 ডিগ্রি হবে। দারুণ সুন্দর একটা আবহাওয়া, আর জানালা খোলা রাখলে খুব সুন্দর হাওয়া আসছে, মানে এসি চালাতে ইচ্ছেই করছে না, দরকার নেই। এখন দুপুর 1:02 আমরা এসে পৌঁছালাম লোকটাট লেকে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। এখানে বোটিংয়ের রেটগুলো বলে দিচ্ছি। 6 জন লোক 1 রাউন্ড 500 টাকা, 12 জন হলে 800 টাকা, 16 জন হলে 1000 টাকা 1 রাউন্ডের। আর 30 মিনিটের মানে 2 রাউন্ডের 6 জনের জন্য 1000, 12 জনের জন্য 1500, 16 জনের জন্য 1800। আর 1 ঘন্টার জন্য রিজার্ভ করলে 2000 টাকা 6 জনের জন্য, 2500 টাকা 12 জনের জন্য, 2800 টাকা 16 জনের জন্য। আমরা 500 টাকার 1 রাউন্ডের টিকিটই কাটলাম দুজনের জন্য 500 টাকা, মানে এক একজনের নয়। এটা বাঁচোয়া। জায়গাটা অসম্ভব সুন্দর, দেখুন একবার পাখির চোখে।
মেঘলা আকাশ, দূরে সবুজ পাহাড়, সুবিশাল জলরাশি, সবুজ পাহাড়ের দিকে এগিয়ে চলা অলস রাস্তা। প্রকৃতিকে তুলির টানে এঁকেছেন বিধাতা এখানে। কোথাও কোনো তারা নেই, বৃষ্টিটাও আসবো আসবো করে আটকে আছে। মনে হয় কালো মেঘেরও ইচ্ছে ওভাবেই আমার ক্যামেরায় ধরা দেওয়া। কালো মেঘের জন্যই বোধহয় দূরের ওই পাহাড়টা আরও সবুজ লাগছে। মণিপুরি মহিলাদের শাড়ি পরাটা অদ্ভুত, কোনো কুচি দেন না আমাদের ওখানকার মতো, অনেকটা লুঙ্গির মতো পরেন। বার্মিজদের সঙ্গে মিল আছে বেশ, বার্মিজরা শাড়ি পরে না, কিন্তু বার্মিজরা যেটা পরেন মহিলারা সেই রকমভাবেই শাড়িটাকে ওনারা জড়াচ্ছেন নিচে। হ্যালো, আমাদের বোটের নাম রোনাল্ডো। একটু খিদে খিদে পাচ্ছে, তো বোট রাইড করেই লাঞ্চ করব। এটা 6 জনের বোট, ওটা 12 জনের বোট ছিল। বসে বলো, আমাদের ঘোরাবে 15 মিনিট এক রাউন্ড। ভর দুপুরেও ঠান্ডা হাওয়া, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। এই জলটা একটু ঘোলা, এক্সপিরিয়েন্স দুর্দান্ত। চারিদিকে সবুজ, দূরে ওদিকে পাহাড়, সবুজ পাহাড়, আর মাঝেই লেক। যদি আপনারা 6 জন থাকেন তাহলেও 500 টাকাই নেবে, 6 জন অবধি 500 টাকা। বিশ্বাস করুন, একটা দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স বোট রাইডিং। মানে কলকাতা থেকে 1 ঘন্টার ফ্লাইট, এখন অবধি যে যে জায়গাগুলো যাওয়া যাচ্ছে মণিপুরে, ইম্ফল এবং তার লাগোয়া ময়রাং, ঘুরে যেতেই পারেন যদি আপনাদের কাছে 2 রাত বা 3 রাত সময় থাকে। দারুণ সুন্দর একটা ছোট্ট ট্রিপ হবে। বর্ষাকালে বিশেষ করে রেকমেন্ড করব আমি। এখন যে সবুজ রয়েছে সেটা কিন্তু শীতকালে পাবেন না। এটা আদর্শ সময় এইখানে আসার। লেকের পাশেই একটা হিলের ওপরে ভিউ পয়েন্ট আছে, আমরা এখন সেখানে যাচ্ছি। এখানে ভিউ পয়েন্টে যেতে গেলে টিকিট লাগবে 20 টাকা করে, 20 টাকা করে পার হেড। স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের 10 টাকা আর বাচ্চাদের 5 টাকা। ঠিক। আর সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি খোলা এই ভিউ পয়েন্ট। গাড়ির জন্য আলাদা করে কিছু লাগবে না, ড্রাইভারের জন্যও লাগবে না। আচ্ছা, এই হচ্ছে রাস্তা ভিউ পয়েন্টে যাবার। গাড়ি পার্ক করলাম ওখানে। এদিক দিয়েও খানিকটা দেখা যাচ্ছে লেক। এখানে একটা রিসর্ট রয়েছে এই যে, আর এই রাস্তা দিয়ে যেতে হবে ভিউ পয়েন্টে। গরম তো নেই, হাওয়া দিচ্ছে, ঘামও হচ্ছে না, একটা দারুণ সুন্দর ওয়েদার, তাই না পৃথ্বীজিৎ? একদম, হ্যাঁ, যাকে বলে খাসা ওয়েদার আর কি। একদম। এই সময় আসুন, অগাস্ট সেপ্টেম্বর অবধি এই সবুজটা থাকবে। এই বর্ষার আবহাওয়া যতক্ষণ থাকে তার মধ্যে ঘুরে যান মণিপুর, যে যে জায়গাগুলো যাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো। হ্যালো হ্যালো হ্যালো। ভিউ পয়েন্ট থেকে বাস এতটুকুই ভিউ পাওয়া যাচ্ছে। এতক্ষণ অবধি আমার আর পৃথ্বীর দুজনেরই সন্দেহ ছিল যে মণিপুরের মানুষেরা কি প্রেম করে না। যাই হোক, এখানে এসে সন্দেহের নিরসন। হ্যাঁ, না সেটা স্বাভাবিক। হ্যাঁ। শহরের মধ্যে আমরা যেখানে যেখানে ঘুরেছি, হ্যাঁ, সেখানে এরকম ফাঁকা জায়গা পাইনি তো। রাস্তাঘাটে দাঁড়িয়ে কেন করবে? এরকম নিরিবিলি জায়গা, পার্কের মতো জায়গা, সুন্দর ঠিক প্রাকৃতিক পরিবেশ, সেখানেই তো দারুণ দারুণ জায়গা, প্রেম করার আদর্শ জায়গা ভাই। সেই মৈত্রীকে মিস করছিস নাকি? হ্যাঁ, সে করছি। অন্য কাউকে কেন, এই আবার কি কথা? না না, জিজ্ঞেস মানে ও একটু নাড়ি দিল আর কি। না না, খোঁচা দিয়ে দিল, জিজ্ঞেস করলাম। হ্যাঁ, না মৈত্রীকে মিস করছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ট্রু কনফেশন। একদম। আচ্ছা,
মুখ দেখাচ্ছে না, দেখেছিলেন? না না, মুখ দেখাচ্ছি। আমার দিকে চেয়ে বললো একদম, আপনাদের দিকে চেয়ে এই যে বলছি, এই মৈত্রেই তোমাকে মিস করছি, অন্য কাউকে নয়। কি আশ্চর্য। হ্যাঁ, যাই হোক, প্রেম করারও আদর্শ জায়গা। যারা হানিমুন করার জায়গা খুঁজছেন 2 রাত 3 দিনের জন্য বা 3 রাত 4 দিনের জন্য, ঠিক ঠিক শিবাজি, এটা ঠিক বলেছেন, একদম পারফেক্ট জায়গা। বিশেষ করে যারা এই সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এবং এই সময় হানিমুন করতে চাইছেন, মাত্র 2 দিন বা 3 দিন সময় আছে, চলে আসুন এখানে, পারফেক্ট জায়গা। আর এখানে তো থাকার জন্য কটেজও আছে এই পার্টিকুলার জায়গায়, এই ভিউ পয়েন্টে, এখানেও থাকতে পারেন। ময়রাংটা কিন্তু যদি আপনি প্রকৃতির কোলে থাকতে চান তাহলে ময়রাং চুজ করুন। এখানে লেকের পাড়ে কটেজও রয়েছে, রিসর্ট রয়েছে, হোটেল রয়েছে, অনেক কিছু অপশান পাবেন এবং নিরাপদ, কোনো অসুবিধে নেই। চলে আসুন এখানে, হানিমুন যারা করতে চাইছেন 2 রাত 3 দিনের জন্য, পারফেক্ট ডেস্টিনেশন। দুটো বেজে গিয়েছে, এখন লাঞ্চ টাইম। প্রচণ্ড খিদে পেয়েছে আমার এবং প্রীতিজিতের। আচ্ছা, तुम खाओगे आज? नहीं, मैं खा के आया सर। आज भी खा के आए? खा के, हम तो जल्दी जल्दी खाते हैं ना। अच्छा। तो आज नहीं खाओगे हमारे साथ? कुछ भी खा लो, मतलब दूसरा कुछ खा लो, हल्का फुल्का खा लो, ठीक है? চলো। তো এখন লোকাল জায়গায় একটা নিয়ে যাচ্ছে ও, এখানে এই যে মোমো বা পকোড়া এসব পাওয়া যাচ্ছে। আমরা চলে এসেছি ময়রাং বাজারে। এখন এখানে দোকান খোঁজা চলছে, মানে রেস্টুরেন্ট খোঁজা চলছে যেখানে লোকাল খাবার ভালো পাওয়া যাবে। আমরা লেকের পাড়ে এই যে জায়গাগুলো রয়েছে খাবারের, এখানেই চলে এলাম। ওখানে ময়রাং বাজারে ভালো কিছু পাওয়া যাচ্ছিল না। এই দেখুন, এরকম খাবারের জায়গা লেকের পাড়ে অনেকগুলো রয়েছে। পাশে এই যে লেক, এখানে পপুলার হচ্ছে খাজিং বোরা, যেটা চিংড়ি মাছ দিয়ে তৈরি করে, আর থারই থংবা, এই হচ্ছে থারই থংবা, আর এই হচ্ছে খাজিং বোরা। দুঃখের ব্যাপার হচ্ছে যে খাজিং বোরাটা এখানে পাওয়া যাবে না, কারণ চিংড়ি মাছ ধরতে গিয়েছে, আরও খানিকক্ষণ পরে এলে পাওয়া যেত। এই যে কিলি চানা বানাচ্ছে এখন। এই হচ্ছে কিলি চানা, খাও খাও। কিলি ফলের নাম শুনেছিলাম, হ্যাঁ, এবার কিলি চানা খাচ্ছি। मोर लाइब्रेरी ना। ছোলা বুট সিদ্ধ করে, দারুণ স্বাস্থ্যকর খাবার। লঙ্কা তো দিয়ে গেল, দেখতেও বেশ ভালো, মানে শিবাজির তরবারির মতো, হ্যাঁ, কিন্তু মোটামুটি হালকা নেই বলবো না, আছে। তাপিক সকাল 10টার মধ্যে লাঞ্চ করে হ্যাঁ, এই মণিপুরের মানুষদের একটা অভ্যেস বলছি আপনাদের, এনারা সকাল সকাল লাঞ্চ করে নেন। তাপিক যা বলছে যে ম্যাক্সিমাম লোকই সকাল 10টার মধ্যে লাঞ্চ করে নেয়, আর ব্রেকফাস্ট এরা করে হচ্ছে ভোর 5:30টায়। ভোর 5:30টায়। তো 10টার মধ্যে খেয়ে দিয়ে ওরা বেরিয়ে পড়ে কাজে, তারপর সারাদিন কাজ টাজ করে। दोपहर में कुछ नहीं खाते हो? आफ्टरनून में स्नैक वगैरह खाता है, ऐसा ऐसा वाला। हाँ, ऐसा वाला এইসব আচ্ছা। জিনিস খাই। পেঁয়াজ কলির বড়া, এটা ভাজছে এখন, এটাও খাবো, আমাদের জন্যই ভাজছে। এই দেখুন, পকোড়া চলে এসেছে। দু ধরনের পকোড়া রয়েছে, একটা হচ্ছে স্প্রিং অনিয়নের পকোড়া, আর এটা হচ্ছে স্নেলের পকোড়া। এই লাঞ্চটা আমার জীবনের অন্যতম একটা সেরা লাঞ্চের এক্সপিরিয়েন্স হয়ে থাকবে এই জায়গাটার জন্য। খাবারটা ভালো, খাবারটা যে সাংঘাতিক সুস্বাদু কিছু সেরকম নয়, খুব সাধারণ খাবার কিন্তু টেস্টি। সেই সঙ্গে এই যে অ্যাম্বিয়েন্স, লাখ টাকা দিলেও এই অ্যাম্বিয়েন্স পাওয়া যায় না। টেস্ট করা যাক। যে ভেতরে স্নেলের ফ্রেশটা রয়েছে, আর এই হচ্ছে স্প্রিং অনিয়নের পকোড়া। এই পরিবেশটার জন্য আরও মহামূল্যবান হয়ে গেছে। হ্যাঁ, সেই আর এই লোকটাক জায়গাতে এসে যেটা ভেবেছিলাম, এখানে কিন্তু কোনো লোকের মাথায় টাক নেই, কিন্তু মানে যেটা আমি দেখলাম আর কি, এতক্ষণ একজনকেও দেখিনি আর কি, সেটা ভালো। অথচ নামটা লোকটাক। হ্যাঁ, সেটাই আমি তাই ভাবছিলাম যে লোকজনের মাথায় বোধহয় টাক, সেই ধরনের লোকের সংখ্যা বোধহয় বেশি, তাই জন্য লোকটাক, কিন্তু না, ব্যাপারটা যেরকম না। মানে ওরা বলছে এটাকে স্নেল, কিন্তু আমার আর পৃথ্বীর দুজনেরই মনে হচ্ছে এটা গুগলির পকোড়া। আমাদের পরের আইটেম চলে এসেছে, খিচুড়ি। এখানে বলে খিচুড়ি, সাথে অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট আছে। ইসকো क्या बोल रहे हो आप? উট্টি। আচ্ছা, এখানে আলু ভাজা রয়েছে, আলুর তরকারি দাদার। ভালো বানিয়েছে, আমাদের ওখানে ভুনা খিচুড়ি যেরকম হয় সেরকম, তবে একটু ঝাল রয়েছে, তাতে আমার ভালোই লাগছে। যেরকম বললি ভুনা খিচুড়ি, এটা টেস্ট ভালোই, তবে আমাদের বাঙালি খিচুড়ির থেকে একটু ডিফারেন্ট আর কি। বাম্বু শুট আর চানা এই দিয়ে এটা বানিয়েছে, দেখা যাক এটা।
ওই চানা দিয়ে বাম্বু শুট দিয়ে ঘুগনির মতো খেতে, এই যে এই জিনিসটা, আর থোড়ের সঙ্গে শুটকি মাছ মিশিয়ে। এটার টেস্টটা একটু অড, একটু টক রয়েছে, শুটকি মাছের গন্ধ আসছে, এবং থোর দেওয়াতে ব্যাপারটা ওই শুটকি মাছের গন্ধটা একটু নিউট্রালাইজ হয়েছে, তবে শুটকি মাছের গন্ধ আছে, ভালোই আছে। সবচেয়ে ভালো লাগলো আমার এইটা, এই ব্যাম্বু শুট দিয়ে ঘুগনি, যেটা সাংঘাতিক ভালো। না ও খিচুড়ির সঙ্গে একটা পকোড়াও দিয়েছে, এটাও ভালো, পকোড়াটা ভালো খেতে। বললাম তো তোকে ভালো। আমরা যা খেলাম আজকে আপনারা দেখলেন, এই পুরো খাবারের বিল হয়েছে 400 টাকা। আচ্ছা, একটা চাউমিনও বলেছিলাম, সেটাও প্যাক করে নিয়ে নিলাম, কারণ আর খাওয়ার মতো জায়গা নেই। 400 টাকা ওই চাউমিনটাও ইনক্লুডেড। এখন সময় 3:05। আমরা এবার যাচ্ছি সুভাষচন্দ্র বসু মিউজিয়ামে, তারপর আইএনএ হেডকোয়ার্টার দেখব, আর সবার শেষে একটা জাপানি মিউজিয়াম আছে সেটা দেখব। সেটা দেখে আমরা ফিরে যাব ইম্ফলে। ময়রাং বাজারের পাশেই এই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়াম। মিউজিয়াম খোলা থাকে মার্চ থেকে সেপ্টেম্বর সকাল 10টা থেকে 4:30, আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি। সোমবার, শনিবার আর জেনারেল হলিডেজে বন্ধ থাকে এই মিউজিয়াম। ঢুকেই নেতাজি সুভাষচন্দ্র বসুর এই মূর্তিটি রয়েছে। এখানে লেখা রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ ওয়ার মিউজিয়াম, ময়রাং, মণিপুর। আমি একটু আগে নেতাজি সুভাষচন্দ্র বসু মিউজিয়াম বললাম, বোধহয় আইএনএ মিউজিয়াম হবে। মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউড না, সেই জন্য মিউজিয়ামের ভেতরটা দেখাতে পারলাম না আপনাদের। কি রয়েছে আমি বলে দিচ্ছি। প্রচুর ছবি রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আইএনএর সেই সময়ে, সেই সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও প্রচুর ছবি রয়েছে, আর রয়েছে যুদ্ধের কিছু অস্ত্রশস্ত্র, সাজ সরঞ্জাম, এইগুলো গ্রেনেড, বুলেট, এইসব ছবিগুলো দেখে মনে হলো অনেকগুলোই আমরা দেখেছি আগে, না আমি অন্ততপক্ষে দেখেছি, আবার বেশ কিছু ছবি যেগুলো আমার কাছে একদমই নতুন মনে হলো। আসতেই পারেন, ভালো লাগবে। আমরা এবার যাব আইএনএ হেডকোয়ার্টারে, পাশেই, বেশি দূর নয়। আমরা এখন রয়েছি ময়রাংয়ে আইএনএর হেডকোয়ার্টার যে বাড়িটিতে ছিল তার ঠিক সামনে। এখানে কি লেখা আছে দেখুন। লেখা আছে যে নো রিয়েল চেঞ্জ ইন হিস্ট্রি হ্যাজ এভার বিন অ্যাচিভড বাই ডিসকাশন। এটা সুভাষচন্দ্র বোস কাদের উদ্দেশ্যে বলেছিলেন শিবাজি, এবং কেন বলেছিলেন, কি মনে হচ্ছে তোর? মানে একটা সময় ছিল, তুই জানিস, ভারতীয় লিডাররা, মানে ধর তোর কেউ একজন তোর বাড়ি নিয়ে নিয়েছে, তোর বাড়ি নিয়ে নিয়েছে, তোকে আর তোর বাড়ি নেই, তারপর তুই তাদের কাছে গিয়ে বললি, দাদা বাড়িটা ঠিক আছে দেবেন না, ঠিক আছে বারান্দার একটা কোণ যদি একটু দেন তাহলেও চলবে আর কি, বাড়ি আমার ঠিক আছে নিয়েছেন, বাড়িটা মেনটেন করছেন খুব ভালো, আমাদের তো অনেক উন্নতি হচ্ছে, বাড়িটা তো এত ভালো আমি বানাতে পারতাম না, আপনি বানিয়েছেন, তা বারান্দার এক কোণে যদি একটু জায়গা দেন আর কি। তা সেই জায়গা থেকে সুভাষচন্দ্র বলেছিল, আমার বাড়ি আমি বারান্দা নেবো কোনো, ভাই আমার পুরোটাই চাই, আমার মানে মনে হয়। কিন্তু কাদের উদ্দেশ্যে বলেছিলেন এই কথাটা তুই জানিস কি? জানলে একটু বল। হ্যাঁ, আমি তো জানি, অবশ্যই আপনারাও জানেন, সবাই জানেন যে কাদের উদ্দেশ্যে বলেছেন। এবার এটা একটা বিশাল বিতর্কিত বিষয়, এটা নিয়ে যুগ যুগ ধরে বছরের পর বছর, শতকের পর দশকের পর দশক, শতকের পর শতক বিতর্ক চলেছে, যে আলোচনার মাধ্যমে হয়তো কিছু করা সম্ভব নয়। সুভাষচন্দ্র বসুর যে মতাদর্শ সেটা আমরা সবাই জানি, আবার গান্ধীজির যে মতাদর্শ সেটাও আমরা সবাই জানি, তো সেই সব কিছুই ইতিহাসে রয়েছে। না এই নিয়ে হচ্ছে যে সবাই সবার মতো করে চিন্তা করবেন আর কি, সাদা মাথায় র্যাশনাল থিঙ্কার হিসেবে চিন্তা করে দেখবেন ব্যাপারটা। ঠিক, আমরা বরং আপনাদেরকে আইএনএর যে হেডকোয়ার্টার বাড়িটি ছিল সেটা দেখাই, আর আপনারা কমেন্ট করে জানান আপনাদের এই বিষয়ে মতামত কি। ব্রিটিশদের মণিপুর থেকে হটিয়ে এখানেই 14 এপ্রিল 1944 সালে আইএনএর কর্নেল শওকত হায়াত মালিক স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিলেন, যা ছিল ভারতীয় মূল ভূখণ্ডে আইএনএর প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনের ঘটনা। এই হচ্ছে সেই বাড়ি যেখানে ছিল আইএনএর হেডকোয়ার্টার, যখন আইএনএ আন্ডারে এই ইম্ফল এবং সারাউন্ডিংস চলে এসেছিল। আমরা সেই ইতিহাস জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আইএনএ দখল করে নিয়েছিল এই ময়রাং এবং ইম্ফল, সাংঘাতিক যুদ্ধ হয়েছিল। বাড়িটাকে সংরক্ষণ করার জন্য ওপরে এই প্রোটেকশনটা দেওয়া হয়েছে, আজাদ হিন্দ বাহিনীর সেই বিখ্যাত সিম্বল। ওকে, টানেল হ্যাঁ,
এখানে একটা সুড়ঙ্গ ছিল। ওকে, এর ভেতরে লুকানোর জন্য জায়গা আছে আর অস্ত্রশস্ত্র রাখার জন্য জায়গা রয়েছে। And above, from airstrike, ওকে, they drop bombs and small ones bullet holes. রাইট। এই বাড়ির প্রাঙ্গণেই রয়েছে নর্থ ইস্টের সবচেয়ে উঁচু ফ্ল্যাগ হোস্টিংয়ের জন্য স্তম্ভ, 165 ফিট যার উচ্চতা। এখন ভারতের পতাকা ওপরে উঠছে না, কিন্তু স্বাধীনতা দিবস 26শে জানুয়ারি এই সব অকেশানে এখানে পতাকা উত্তোলন করা হয়। এই যে স্মৃতিস্তম্ভ, এর মধ্যে লেখা রয়েছে আইএনএর সেই 3টে মহামন্ত্র, সেই 3 শব্দ, ইত্তেফাক, ইদমাদ আর কুরবানি। ইত্তেফাক মানে ইউনিটি, ইতমাদ মানে ফেইথ, আর কুরবানি স্যাক্রিফাইস। এখানে আরেকটা স্মৃতিস্তম্ভ বানানোর কাজ চলছে। এই জায়গাটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, কমপ্লিট হয়নি এখনও। দেখ, একটা ব্যাপারে তুই তো সহমত হবি, হ্যাঁ, মানে যখনই আমরা এই ধরনের কোনো জায়গায় আসি, সেটা এখানে এসছি বা আন্দামানে, তখনই একজন গর্বিত ভারতীয় হিসেবে আমার, তোরও নিশ্চয়ই মনে হয় যে আমরা কতটা ভাগ্যবান আর কি এই মুহূর্তে, এই যে আমরা যে হেঁটে চলে বেড়াচ্ছি এই সমস্ত মানুষগুলোর জন্য, এই সমস্ত মানুষদের জন্যে। আর এই সমস্ত জায়গাগুলো আমার কাছে কিন্তু কোনো মন্দির, মসজিদ, গির্জার থেকে কম পবিত্র জায়গা না। অবশ্যই নয়, মানে এগুলোই জায়গা অবশ্যই আজকে আমরা ভারতবর্ষীরা এত ভালো আছি বলতে পারি, বা যাই আছি, অনেক ফ্রিডম হচ্ছে এই সমস্ত মানুষদের জন্য। এই সমস্ত জায়গায় সেই সমস্ত কর্মকাণ্ডগুলো হয়েছে, সেটা যখন ভাবি তখন সত্যি একটা অন্যরকম শ্রদ্ধায়, ভালোবাসায় সবই মাথা নত হয়ে আসে। আন্দামানে গিয়েও এটাও হয়েছিল, যদিও আন্দামানের জেলে অবশ্য ব্রিটিশদের কিছু চামচা হাতা খুন্তিও ছিল আর কি, তাদের সেল টেলও দেখেছি। যাই হোক, সেগুলো অন্য প্রসঙ্গ, কিন্তু যাই হোক, সে তো থাকবেই, এটাই স্বাভাবিক। ঠিক। তবে সত্যি এইসব জায়গায় এলে আমাদের শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জার থেকেও কম পবিত্র নয় এইসব জায়গা আমাদের কাছে। পৃথ্বীজিৎ একদম ঠিক বলেছে। পেছনে একটা ক্যাফেটেরিয়া রয়েছে আর ওয়াশরুম রয়েছে। ক্যাফেটেরিয়ার পাশে সুন্দর করে সাজানো এই বাগানটাও রয়েছে। এখন ঘড়িতে ঠিক 4টে বাজে। আমরা ইম্ফলের দিকে রওনা দিলাম। যাবার পথে ওই বিষ্ণুপুরের আগে, এখান থেকে কিলোমিটার 20 হবে, জাপানি মিউজিয়াম রয়েছে। সেটা যদি খোলা থাকে আমরা দেখে যাব। এই যে ছবির মতো বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে জাপানি ওয়ার মিউজিয়াম। আমরা বিষ্ণুপুর থেকে প্রায় 7-8 কিলোমিটার চলে এসেছি, আর এই জায়গাটা ইম্ফল থেকে 17 কিলোমিটার, মানে এখনও 17 কিলোমিটার গেলে ইম্ফল। মনে হচ্ছে না খোলা আছে, দেখা যাক। খোলা আছে কাউন্টার। ভারতীয়দের জন্য টিকিট হচ্ছে 40 টাকা, ফরেন ট্যুরিস্টদের জন্য 200 টাকা, স্টুডেন্টস ইন ইউনিফর্ম 10 টাকা, ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য পুরো ফ্রি, আর ফটোগ্রাফি 500 টাকা, ফিল্ম শুটিং 10,000 টাকা। আমার এই ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি করা যাবেই না। আমি জিজ্ঞেস করলাম, 10,000 টাকা দিয়ে ইম্ফলে অ্যাপ্লাই করতে হবে, তারপরে অনুমতি নিয়ে এখানে ভিডিও করতে হবে। যাই হোক, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। জায়গাটা অসাধারণ সুন্দর বললেও কম বলা হয়, তাই না পৃথ্বীজিৎ? হ্যাঁ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, খুব সুন্দর। কী যে অপূর্ব জায়গাটা দেখুন। ইংরেজিতে একটা কথা আছে না, পিকচারেস্ক, একদম তাই। এখানে লেখা রয়েছে ইম্ফল পিস মিউজিয়াম। সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে এই ইম্ফল পিস মিউজিয়াম। 22শে জুন 2019-এ ইনগরেট করা হয়েছিল। ইনগরেশন করেছিলেন অ্যাম্বাসেডর অফ জাপান টু ইন্ডিয়া মিস্টার হিরামাতসু। ভেতরে যাচ্ছি, দেখে এসে বলছি ভেতরে কি রয়েছে। খুব সুন্দর মিউজিয়াম, ভেতরটাও বেশ সুন্দর। 3টে সেকশন রয়েছে। প্রথমটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ওপরে, সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইতিহাস, ছবি এবং ওই সৈন্যদের ব্যবহার করা জিনিসপত্র, বিশেষ করে জাপানি সেনাবাহিনীর ব্যবহার করা জিনিসপত্র, এগুলো রয়েছে। দ্বিতীয় সেকশানে রয়েছে মণিপুরের স্পোর্টসের বিভিন্ন যা পার্সোনালিটি, তাদের ছবি এবং তাদের কীর্তি, সেগুলো ডিসপ্লে করা রয়েছে। সেই সঙ্গে স্পোর্টস সংক্রান্ত যা ইতিহাস মণিপুরের, সেটাকে তুলে ধরা হয়েছে। আর তৃতীয়টা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার মণিপুরের, সেখানে মণিপুরের হাট, মণিপুরের কুটির শিল্প, এইগুলো ডিসপ্লেতে রয়েছে। এখানে একটা সুভেনিয়ার শপও রয়েছে, বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে,
কাংলা গেট কাঠের তৈরি করা, বেশ কস্টলি। কাংলা গেটটা দারুণ সুন্দর ছিল, কাঠের তৈরি করা ছোট্ট মিনিয়েচার একটা কাংলা গেট, 2500 টাকা দাম চাইছিল। আর রয়েছে সাংগাইয়ের কাঠের তৈরি করা মূর্তি, কাংলাসা। আমি একটা কাংলাসা আর মণিপুরের ফ্ল্যাগ দেওয়া এই এমব্লেমটা নিলাম, এটার দাম পড়লো 350 টাকা। ফোনপে দিয়ে টাকা দেওয়া যাচ্ছে। এখন আমরা ফিরে যাব ইম্ফলে হোটেলে। আর জানেনই তো 6টার পরে ইম্ফলে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, 6টার পরে আর বেরোনো যাবে না। কালকে আমরা আরও কিছু জায়গা ঘুরে দেখব। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে। কালকে আমরা যে জায়গাগুলো ঘুরে দেখব সেগুলো আসবে এর পরের পর্বে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। বিভিন্ন জায়গা আমরা ঘুরবো, তার গল্প, মানুষজন, সংস্কৃতি সব মিলিয়ে। খাবার হ্যাঁ, খাবার বাদ দিলে চলবে না। যাই হোক, সব কিছু মিলিয়ে বিভিন্ন গল্প নিয়ে নতুন নতুন আপনাদের কাছে ফিরে ফিরে আসবো। কাজেই সঙ্গে অবশ্যই রাখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে একটু শেয়ার করুন, আর লাইক বাটনটা ক্লিক করে দিন। আর আপনাদের মতামত সবসময় আমাদের জানাতে পারেন। আমরা দর্শকের দরবারই করছি প্রত্যেক মাসে, সেখানে আপনাদের প্রশ্নের উত্তর দেবো আমরা। আপনারা প্রশ্ন পাঠাতে পারেন আমাদেরকে ইমেল করে exs.tdq@gmail.com। এখানে আপনাদের প্রশ্ন পাঠান, মাসে একবার করে দর্শকের দরবারে লাইভ অনুষ্ঠানে আমরা তার উত্তর দেবো আপনাদের। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরের পর্বে। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।